একটা গোলাপি কালারের ওড়না অটো থেকে উঠছে। সিসিটিভিতে পুলিশের কাছে জাস্ট এইটুকু ক্লু আছে এবং এই ক্লুর মাধ্যমেই মুম্বাই পুলিশকে একজন খুনিকে খুঁজে বার করতে হবে। মাত্র 148 কিলোমিটারের দূরত্ব দুটো মানুষের মধ্যে এতটা ডিফারেন্স বাড়িয়ে দিতে পারে, যার জন্য একটা পুরো পরিবার শেষ হয়ে গেল। মুম্বাইতে একটা পশ এরিয়ার ব্রিজের নিচে একটা অর্ধনগ্ন নারীর দেহ পুলিশ পায়। তার আইডেন্টিফিকেশন পুলিশ বেশ কিছুদিন ধরে করতে পারছিল না, কিন্তু শেষমেশ সেটার পিছনে যে রহস্য ছিল সেটা যখন পুলিশ খুঁজে বার করবে, আপনিও চমকে যাবেন যে পুলিশ একটা ব্লাইন্ড মার্ডার কেস কি করে সলভ করে। আজকে আমাদের কাছে দুটো ঘটনা আছে, একটা গুজরাট থেকে আর একটা হচ্ছে মুম্বাই থেকে। তো চলুন গুজরাটের ঘটনাটা আগে আমরা শুনে আসি। শৈলেশ ফরেস্ট অফিসার, অনেক নাম ধাম কামিয়েছে। আগের বছর সে একটা প্রমোশন পায় এবং এই প্রমোশন পেয়ে সে কমিশনার লেভেলে চলে যায়। এবার যেহেতু সে ফরেস্ট অফিসার, তার অফিস, তার থাকার জায়গা নিশ্চয়ই কোনো বড় শহরে হবে না, তাকে কোনো একটা ফরেস্ট এরিয়াতেই থাকতে হবে। তার কোয়ার্টার, তার অফিস, সমস্ত কিছুই সেখানে থাকবে। তো শৈলেশ প্রমোশন পেয়ে গুজরাটের ভাবনগর বলে একটা ছোট্ট শহরে চলে যায়। এবং এই যে শহরটা আছে, এটা এমন একটা শহর যেটা গির ফরেস্টের পাশেই আছে। গির ফরেস্টে কি আছে? অবশ্যই এশিয়াটিক লায়ন আছে। ভারত পৃথিবীর এমন একটা দেশ যেখানে বাঘের সমস্ত প্রজাতি পাওয়া যায়, শুধুমাত্র সাইবেরিয়ান টাইগার বাদে, আর সিংহের আফ্রিকান যে পার্ট আছে সেটা বাদে এশিয়াটিক লায়ন, যেটা পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না। তো ভারত নিজে থেকেই স্বয়ংসম্পূর্ণ। সেই এশিয়াটিক লায়নের রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছে এই শৈলেশ। তো শৈলেশের উপর অনেক দায়িত্ব। শৈলেশ এই ভাবনগরে একটা কোয়ার্টারে থাকে। তার ওয়াইফ এবং 2 সন্তান, তারা থাকে 150 কিলোমিটার দূরে সুরাট শহরে। এই সুরাট শহরটা যথেষ্ট বড় শহর, কাপড়ের ব্যবসার জন্য যথেষ্ট নাম কামিয়েছে। সুরাটের হীরের ব্যবসাও যথেষ্ট প্রসিদ্ধি এনে দিয়েছে এই শহরটাকে। কিন্তু ব্যাপার হচ্ছে যে সবসময় শৈলেশের ওয়াইফ নয়না, সে চাইতো সে তার হাজব্যান্ডের সাথে থাকবে, কিন্তু হাজব্যান্ড শৈলেশ সবসময় একটা কথা বলতো, আমি যেখানে পোস্টিং সেই সমস্ত জায়গা জঙ্গলে ভর্তি, এখানে স্কুল কলেজ তেমন কিছুই নেই। তো ছেলে মেয়েকে যদি এই জঙ্গলের মধ্যে এনে রাখি, তাহলে ওরা কোনোদিনও লাইফে শাইন করতে পারবে না। তো এই কারণে শৈলেশ নিজের ভালোবাসা ত্যাগ করে ওয়াইফ এবং 2 সন্তানকে সুরাটেই রাখতো। এবার মাঝে মাঝে সন্তান এবং ওয়াইফ শৈলেশের সাথে মিট করতে আসতো। তো ঠিক সেই রকমই এইবার 2025-এর যে দিওয়ালি আসে, সেই সময় নয়না এবং তার 2 সন্তান শৈলেশকে ভিজিট করতে আসে। দীর্ঘদিনের ছুটি ছিল, স্কুলও ছুটি ছিল, সেহেতু শৈলেশ বলে যে ঠিক আছে, তোমরা এখানে থেকে যাও। কয়েকদিন থাকে। এবার ছুটি শেষ হচ্ছে, যাওয়ার সময় এসেছে, তারিখটা চলে আসে 5 নভেম্বর। নয়না এবং তার 2 সন্তান তারা অটো করে কোথাও একটা যায়, কিন্তু ওই যে অটো করে গেল, তারপর তারা আর বাড়ি ফিরে আসে না। এবার 7 তারিখ শৈলেশ পৌঁছে যায় সোজা ভাবনগর পুলিশ স্টেশনে। এখানে গিয়ে সে বলে যে আমার কোয়ার্টারের যে সিকিউরিটি গার্ড আছে, সে আমার ওয়াইফ এবং সন্তানদেরকে অটো করে কোথাও একটা যেতে দেখেছে, কিন্তু তারপর থেকে তারা আর আমার কোয়ার্টারে ফেরত আসেনি। আর আমি সুরাটেও খোঁজ নিয়েছি, তারা সেখানেও যায়নি। এবার এই জায়গাতে এসে পুলিশ ইনস্ট্যান্ট অ্যাকশান নেয়, যেহেতু এক ফরেস্ট অফিসারের ওয়াইফ এবং 2 সন্তান গায়েব হয়ে গেছে। এবার পুলিশ এসে কোয়ার্টার চেক করে, সমস্ত জায়গায় চেক করে, শৈলেশের কল ডিটেল রেকর্ড চেক করা শুরু হয়। পুলিশ প্রথমেই ভেবে নেয় এই ফরেস্ট অফিসারের নিশ্চয়ই কোনো অবৈধ সম্পর্ক আছে, এই কারণে সন্তান এবং ওয়াইফকে মেরে হাপিস করে দিয়েছে। কিন্তু পুলিশ দেখে, আরে শৈলেশের তো কোনো অবৈধ সম্পর্ক নেই। যত কথাবার্তা সমস্ত অফিস রিলেটেড, শৈলেশের যত কলিগ ছিল
তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হয়। সেখানেও তারা জানতে পারে যে শৈলেশের কোনো অবৈধ সম্পর্ক নেই। তার মানে শৈলেশ সরকারি অফিসার, সে ঘুষ নিতে পারে। তো যাদের কাছ থেকে ঘুষ নিয়েছে তারা রাগের কারণে কোনোভাবে নয়না এবং তার 2 সন্তানকে গায়েব করে দিয়েছে। এই ব্যাপারটাও যখন পুলিশ চেক করে তখন তারা দেখতে পায় আরে শৈলেশ ওই দিকেও তো প্রচণ্ড সৎ। এবার নজর গিয়ে পড়ে সোজা নয়নার উপরে। নয়নার ব্যাপারটা যখন পুলিশ চেক করে তার কল ডিটেল রেকর্ড, সেখানেও তারা দেখতে পায় যে না, নয়নার কোনো অবৈধ সম্পর্ক নেই, নয়নার কোনো শত্রু নেই। 2 সন্তান, তাদের বয়স খুব একটা বেশি না, তো তাদের শত্রু হবে বা অন্য কিছু হবে এটাও পুলিশ আইডিয়া করতে পারছে না। তো নিয়ার অ্যাবাউট একটা ব্লাইন্ড কেস। তো অলরেডি পুলিশের কাছে শৈলেশের কল ডিটেল রেকর্ডটা ছিল, সেটা পুলিশ ভালো করে চেক করতে থাকে এবং সেটা চেক করতে গিয়ে তারা দেখতে পায় নভেম্বরের 1 তারিখ এবং 2 তারিখ শৈলেশ এক কলিগকে বেশ কয়েকবার ফোন করেছিল। এবার সেটা কেন করেছিল, কল তো করতেই পারে কিন্তু বেশ কয়েকবার কেন? তো একসাথে অফিসে বা কোনো একটা জায়গায় দেখা হয়, সেহেতু এতবার কল করার তো দরকার পড়ে না। তখন পুলিশ সেই কলিগকে জিজ্ঞাসাবাদ করে। তখন সেই কলিগ বলে 1 তারিখ সন্ধ্যেবেলা আমাকে শৈলেশ ফোন করে বলে যে তার যে কোয়ার্টার আছে সেই কোয়ার্টারের সামনে অনেকটা নোংরা জমা হয়ে গেছে, এই কারণে গর্ত করে সেগুলো পুঁতে দিতে হবে, তার জেসিবি লাগবে। তো সে আমাকে বলে ওয়ার্কারদের পাঠিয়েও নেক্সট ডে মর্নিংয়ে যাতে তারা গর্তগুলো খুঁড়ে দিয়ে যায়। পরের দিন সকালবেলা আমি ওয়ার্কার উইথ জেসিবি পাঠাই, তারা গর্তটা খোঁড়ে এবং গর্ত কিন্তু একটা খোঁড়েনি, গর্ত সে খুঁড়েছিল 3-3টে। এইটা শোনার পর পুলিশের প্রচণ্ড সন্দেহ হয়। পুলিশ ভাবে যে এটা কেন 3-3টে গর্ত, তাও আবার শুধুমাত্র নোংরা চাপা দেওয়ার জন্য। এই জায়গাতে পুলিশের সন্দেহ হয় যখন, তখন পুলিশ নয়নার যে ফোন আছে সেটা আবার চেক করতে থাকে। নয়নার ফোন নয়না কিন্তু নিয়ে যায়নি, নয়না বাড়িতেই রেখে গেছিলো। এবার পুলিশ সেটা ওপেন করে চেক করতে শুরু করে, তখন দেখে নয়না হোয়াটসঅ্যাপে শৈলেশকে একটা মেসেজ করেছে, কিন্তু সেই মেসেজটা অদ্ভুতভাবে শৈলেশের ফোনে ডেলিভার হয়নি। কেন ডেলিভার হয়নি? নয়নার ফোনটা ফ্লাইট মোডে করা আছে। এবার এই ফ্লাইট মোড করে নয়না কেন একটা মেসেজ তার হাজব্যান্ডকে পাঠাতে গেল, যে হাজব্যান্ড তার সাথেই সেই সময় ছিল? সেই মেসেজটা কী ছিল? নয়না সেখানে লিখছে যে আমাদের মধ্যে দূরত্ব অনেক বেড়ে গেছে, তো আমি আমার সন্তানদেরকে নিয়ে আমার লাভারের কাছে চলে যাচ্ছি, তুমি আর আমাকে খুঁজতে এসো না। এবার এটা দেখার পর খুবই সন্দেহ হয়। যে মেসেজটা নয়না করেছিল সেটা গুজরাটি এবং ইংলিশ মেশানো ছিল, কিন্তু বাদবাকি নয়না যত মেসেজ অন্যান্যদেরকে করেছিল তার কোনো মেসেজে ইংলিশের কোনো নামগন্ধ ছিল না, পিওর গুজরাটিতে সে মেসেজ করত। এবার নয়নার যে ফ্যামিলি আছে তাদেরকে এনে জিজ্ঞাসাবাদ করা হয় যে নয়না যদি মেসেজ করতো তাহলে কেমনভাবে করতো। তাদেরকে ওই মেসেজটাও দেখানো হয় যেখানে নয়না লিখেছে যে আমি আমার লাভারের সাথে চলে যাচ্ছি, আমাকে আর খুঁজো না। সেটা দেখা মাত্রই নয়নার ফ্যামিলি বলে যে না, কোনোভাবেই নয়না এই মেসেজটা করতে পারে না। কিন্তু উল্টো দিকে শৈলেশের ব্যাপারে নয়নার ফ্যামিলি বলে যে শৈলেশ প্রচণ্ড ভালো, সে কখনো আমাদের বাড়ির মেয়ের সাথে কোনো ঝামেলা করেনি, একটা ভালো হাজব্যান্ড, ভালো সন্তান, ভালো বাবা। তো সেই ক্ষেত্রে পুলিশ আবার কনফিউজ হয়ে যায়। এবার পুলিশ নয়না আর শৈলেশের যে ফোনের লোকেশান আছে সেটা চেক করে, সেটা চেক করে দেখতে পায় যে 5 তারিখ থেকে 7 তারিখ এই সময়টা নয়নার ফোনের লোকেশান আর শৈলেশের ফোনের লোকেশান সেম ছিল। তার মানে এখানে যেটা গোপন আছে সেটা একমাত্র শৈলেশই জানবে। শৈলেশের ওয়াইফ এবং সন্তানদের এন্ট্রি আছে কিন্তু এক্সিট নেই, এটা সিসিটিভির মাধ্যমে পুলিশ দেখতে পারে। তো এখানে পুলিশের সন্দেহ আরও বাড়ে। তো শৈলেশকে থানাতে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। নর্মালি জিজ্ঞাসাবাদে শৈলেশ নানান কথা বলতে থাকে, কিন্তু পুলিশ তাকে আর 5টা রদ্দি ক্রিমিনালের মতন যখন স্পেশাল টনিক দেয় তখন শৈলেশ বলতে শুরু করে এবং শৈলেশ পুলিশকে নিয়ে যায় তার কোয়ার্টারে। এখানে শৈলেশ একটা গর্ত খুঁড়তে বলে এবং সেই গর্ত খুঁড়তেই পুলিশ দেখতে পায়
তিনটে গর্তের থেকে অনেক নোংরা বেরোলো এবং নোংরা বেরোনোর পর সেখান থেকে পচা গন্ধ বেরোনো শুরু হয় এবং তিনটে গর্তের মধ্যে দুটো গর্ত থেকে শৈলেশের সন্তানরা মৃত অবস্থায় বেরিয়ে আসে এবং আর একটা থেকে শৈলেশের ওয়াইফ নয়না বেরিয়ে আসে। কিন্তু শৈলেশ খুন তো করেছে গোটা ফ্যামিলিকে, কিন্তু কেন, কি কারণে? নয়নার কি কোনো অবৈধ সম্পর্ক ছিল বা অন্য কোনো কারণ ছিল? শৈলেশের কোনো কি অবৈধ সম্পর্ক ছিল বা অন্য কোনো কারণ ছিল? সেই সমস্ত কিছু পুলিশ অনেক খুঁজে তো পায়নি। শৈলেশ বলে যে না, আমাদের মধ্যে ওরকম কোনো ব্যাপার ছিল না। আমি বরাবরই নয়নাকে বোঝাতাম যে নয়না দেখো, ছেলে মেয়েকে নিয়ে তুমি শহরে থাকো, ওখানে ভালো স্কুল কলেজ আছে, ছেলে মেয়েদের স্টাডি ওখানে ভালো হবে, আমার সাথে থাকলে ওদের লাইফটা নষ্ট হবে। কিন্তু উল্টো দিকে নয়না সবসময় চাইতো যে আমি তোমার সাথেই থাকবো, ছেলে মেয়েকে দরকার হলে অন্য জায়গায় রাখবো। কিন্তু শৈলেশ বলতো না, তুমি থেকো না, ছেলে মেয়েদের তোমাকেও তো দরকার পড়বে, তারা মা বাবা ছাড়া কি করে মানুষ হবে। কিন্তু নয়না সে বলতো যে জীবন ছোট, আজ আছি কাল নেই, আমি তোমার ধর্মপত্নী, তো আমি ডিজার্ভ করি তোমার সাথে থাকা। তোমার সাথেই যদি না থাকতে পারলাম তাহলে তোমাকে বিয়ে করে আমি কি পেলাম, আমি কি বা স্বামী সুখ পেলাম? এই জিনিসটা নিয়ে তাদের মধ্যে কিন্তু কম বেশি ঝগড়া হতো। এই ঝগড়া 5 নভেম্বর একদম সকাল সকাল 6:30টার সময় শুরু হয়। হঠাৎ করেই শৈলেশ তার ধৈর্য না ব্রেক হয়ে যায়। সে একটা বালিশ চাপা দিয়ে তার ওয়াইফকে মারে এবং ওয়াইফকে মারার পর সে বুঝতে পারে যে সে যেটা করে ফেলেছে এর পরিণতি খুব খারাপ হতে চলেছে। সে সন্তানদের ঘরে যায়, দেন তাদেরকেও সেমভাবে শেষ করে। 15 মিনিটে একটা ফরেস্ট অফিসার তার পুরো ফ্যামিলিকে শেষ করে দেয়। তারপর সে স্নান করে অফিসে যায়। নেক্সট ডেও সে অফিসে যায়। মধ্যেই একদিন রাত্রেবেলা এই 3টে বডি সে কিন্তু ওই গর্তে ফেলে দেয়। পরের দিন আবার সেই ওয়ার্কারদের ডাকে, তাদেরকে দিয়ে সেই গর্তটা ফিল আপ করায়। কিন্তু তার আগে সেই গর্তের মধ্যে সে কিন্তু খানিকটা নোংরা ফেলে দিয়েছিল, জাস্ট মাটি চাপা দেওয়ার জন্য সেই ওয়ার্কারদের ওখানে পাঠায়। কিন্তু ওয়ার্কাররা সেই গর্তটা যখন ভালো করে চাপা দিতে যাচ্ছে তখন শৈলেশ বলে যে বেশি ভালো করে দিতে হবে না, ওখানে কিন্তু সাপ আছে। তারপর সবাই চলে গেলে শৈলেশ একটা সোফার যে স্পঞ্জের কভার থাকে সেটা ওর উপর দিয়ে দেয় যাতে কেউ বুঝতে না পারে। তারপর নেক্সট ডে সে আবার অফিস যায় অ্যান্ড তারপরের দিন সে পুলিশ স্টেশনে গিয়ে পুলিশ কমপ্লেন করে, স্পেশালি মিসিং কমপ্লেন করে। পুলিশ এখনও বুঝে উঠতে পারছে না যে এই কারণে সে তার ওয়াইফকে মেরে দিল। আবার পুলিশের কাছে এটা বিশ্বাস করা ছাড়াও উপায় নেই, তার কারণ পুলিশ যে দিকে এই তদন্তটা করেছে সেখানে পরকীয়া বা অন্য কোনো দিকে শৈলেশের কোনো দোষ পায়নি। ইভেন নয়নার ফ্যামিলিও তারা কোনোভাবেই বুঝতে পারছে না যে জামাই এটা কেন করলো না। তো মাঝে মাঝে খুন খারাপই ধৈর্য না থাকার জন্য হয়ে যায়। এখানে শৈলেশ যদি একটু ধৈর্য ধরত, তার ওয়াইফের রিকোয়েস্টটা যদি একটু মেনে নিত তাহলে এটা হতো না। অন্তত তার যে সন্তান দুটো ছিল তাদের সাথে এরকম হতো না, তাদের তো ফুল লাইফ পড়েছিল, তো তারা বেচারা কী দোষ করলো। এবার আসি আজকের সেকেন্ড ঘটনায়। এই সেকেন্ড ঘটনা মুম্বাই থেকে, এবং এই ঘটনাটা রীতিমতন একটা ব্লাইন্ড মার্ডার, এবং সেই ব্লাইন্ড মার্ডারটা সলভ করার জন্য পুলিশকে পুরস্কারও দেওয়া হয়। পুলিশ একটা বডি পায়, একটা পশ এরিয়া, সেই এরিয়ার সামনে একটা ব্রিজ আছে, সেই ব্রিজের নিচে একটা অর্ধনগ্ন বডিটার অবস্থা বেশ খারাপ, ড্রেসপত্র তেমন নেই, শুধুমাত্র অন্তর্বাসটুকু আছে। এবার এইভাবে একটা বডি পাওয়ার পর পুলিশের কাছে খবর যায়। পুলিশ এবার ওই বডিটাকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয়। কিন্তু পুলিশের কাছে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে ওই বডিটার যে আইডেন্টিফিকেশন আছে সেটা করতে হবে, এবং সেটা করতে গিয়ে তারা অবাক হয়ে যায়। আরে সেই বডির কাছ থেকে কোনো আইডি কার্ড, কোনো ফোন বা অন্য কিচ্ছু পায়নি। তো সেই ক্ষেত্রে পুলিশ কি করে বার করবে? পুলিশ এবার ছবিটা তুলে সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপ, সোশ্যাল যারা কাজ করে তাদের গ্রুপ, খবরিদের গ্রুপ, সমস্ত জায়গায় পাঠিয়ে দেওয়া হয়। সেপ্টেম্বর 2025 এই বডিটা পাওয়ার জাস্ট 10 দিন পর
পুলিশের কাছে খবর আসে যে সেই নারীর আইডেন্টিফিকেশন হয়ে গেছে। তার নাম হচ্ছে পূজা, এবং এই পূজা অ্যাকচুয়ালি মুম্বাই থেকে বিলংই করে না। তার বাড়ি বিহারের কোনো এক গ্রামে। সে মুম্বাই শহরে কাজ করত, কিন্তু কিসের কাজ সে করত? সে দেহ ব্যবসার কাজ করত, এবং এই দেহ ব্যবসার কাজ করে বিহারের গ্রামে তার যে ফ্যামিলি ছিল তাদেরকে সে হেল্প করত। এবার পুলিশ চলে যায় যেখানে যেখানে এই দেহ ব্যবসায়ী নারীরা থাকে, সেখানে গিয়ে জিজ্ঞাসাবাদ করলে তারা পূজার ব্যাপারে কম বেশি ডিটেলস পায়, এবং সেখান থেকে তারা জানতে পারে যে যেদিন তার ডেড বডি পাওয়া গেছে তার ঠিক 2 দিন আগে পূজা কারোর সাথে একটা বেরিয়ে গেছিল, কিন্তু কার সাথে বেরিয়েছিল সেটা দিয়ে তারা জানতে পারে যে এক অটো ড্রাইভারের সাথে সে বেরিয়েছিল। এবার পুলিশ ভাবে অটো ড্রাইভার, কত ড্রাইভার আছে, কি করে খুঁজবো? মুম্বাইতে কিছু না হোক প্রায় 1000-এর মতন অটো আছে। কত অটো ড্রাইভার আছে যারা বাইরে থেকে এসে কাজ করে? মুম্বাইয়ের বাইরের অটো ড্রাইভার হলে তো কেসটা আনসলভ থেকে যাওয়ারই চান্স আছে। তো সেই ক্ষেত্রে পুলিশ তাদেরকে আরও জিজ্ঞাসাবাদ করে, এবং সেই জিজ্ঞাসাবাদে আরও একটা ইম্পর্টেন্ট জিনিস বেরিয়ে আসে। সেটা হচ্ছে সেই অটোতে শুধুমাত্র দেহ ব্যবসায়ী পূজা উঠেছিল, অন্য কোনো প্যাসেঞ্জার ছিল না। তার মানে পুলিশ বুঝতে পারে ওই অটো ড্রাইভার পূজাকে হয়তো কোনো ক্লায়েন্টের কাছে নিয়ে যাবে, নয়তো ওই অটো ড্রাইভার নিজেই একজন ক্লায়েন্ট, সে পূজাকে সেই রাতের জন্য ফিক্স করেছে। এবার পুলিশ সিসিটিভি ফুটেজ চেক করে, যেখানে পূজা থাকতো সেইখান থেকে পরপর নিয়ার অ্যাবাউট 100 থেকে 150 সিসিটিভি তারা পরপর চেক করতে করতে একটা অটো দেখতে পায়। এই অটোটাকে সিসিটিভি ওয়াইজ যখন পুলিশ এক এক করে ফলো করে, তখন দেখতে পায় ওই অটো থেকে একটা গোলাপি কালারের ওড়না বারবার বেরিয়ে আসছে। যে ওড়নাটা, সেটা কি পূজা সেদিন পড়েছিল? এই ব্যাপারে যখন পূজার সাথে যারা থাকতো তাদেরকে জিজ্ঞাসা করা হয়, তখন তারা একটু মনে করে বলে, হ্যাঁ হয়তো পূজা ওই দিন একটা গোলাপি কালারের ওড়না পড়ে গেছিল, আমরা শিওর না। পুলিশের কাছে যেহেতু এইটুকু ক্লু আছে, তো এইটুকু ক্লু দিয়েই তারা কাজ করা শুরু করে। অলরেডি সিসিটিভির মাধ্যমে তারা ওই অটোর নাম্বার জোগাড় করে ফেলেছে। এবার পুলিশ যায় অটো অ্যাসোসিয়েশনের কাছে। ওই অটোর নাম্বার দিয়ে তারা অটোকে আইডেন্টিফাই করে। অটো স্ট্যান্ডেই আছে, চালাচ্ছে একজন, তাকে পুলিশ অ্যারেস্ট করে। কিন্তু সে বলে, অ্যাকচুয়ালি স্যার ব্যাপারটা কি হচ্ছে, আমি 2 সপ্তাহ আগে চন্দ্রপাল নামক এক ব্যক্তি, যার বাড়ি উত্তরপ্রদেশে, তাকে এই অটোটা চালাতে দিই, কিন্তু সে হঠাৎই গায়েব হয়ে যায়। তাই আমি বাধ্য হয়ে অটোটাকে না বসিয়ে রেখে আবার চালাতে শুরু করেছি। পুলিশ এবার বুঝতে পারে চন্দ্রপাল যেহেতু গায়েব, সে যেখানে মুম্বাইতে থাকছিল সেখানে গিয়েও পুলিশ দেখতে পায় চন্দ্রপাল ওখানে নেই। তাহলে চন্দ্রপালই এই কর্মকাণ্ড হয়তো ঘটিয়েছে। উত্তরপ্রদেশে তার বাড়ি কোথায় সেটা পুলিশ জানে না। উত্তরপ্রদেশ পুলিশের সাথে কন্ট্যাক্ট করা হয়, মথুরা নানান জায়গায় রেড করা হয়। রেড করে তারা চন্দ্রপালের বাড়ি পৌঁছায়, এবং সেখান থেকে কল ডিটেল রেকর্ডের মাধ্যমে তারা চন্দ্রপালকে খুঁজে পায় এক রিলেটিভের বাড়ি থেকে। তো চন্দ্রপালকে অ্যারেস্ট করে মুম্বাইতে নিয়ে আসে। চন্দ্রপাল সমস্ত কিছু অ্যাকসেপ্ট করে, অ্যান্ড দেন তাকে জিজ্ঞাসা করা হয় কারণটা কি। সে বলে, হ্যাঁ 2 সপ্তাহ আগেই আমি উত্তরপ্রদেশ থেকে এসে মুম্বাইতে অটো চালাতে শুরু করি। ফ্যামিলি ছিল উত্তরপ্রদেশে, আমি নিজেকে একা ফিল করছিলাম, এই কারণে আমি পূজাকে অফার দিই। কিন্তু পূজাকে যখন আমি অটোতে নিই, আমাদের মধ্যে একটু ঝগড়া হয় টাকা পয়সার লেনদেন নিয়ে। আমি শুনশান একটা এরিয়াতে যাই, তারপর তার সাথে কুকর্ম করি, অ্যান্ড দেন আবারও ঝামেলা শুরু হয়। পূজা হঠাৎই আমাকে বলে যে, তুই তো 1 মিনিটের খেলা খেললি, চল তোকে আমি ফ্রিতেই করতে দিলাম, তোকে আমার টাকা দিতে হবে না, এবার অন্তত আমাকে আমার ঘরে পৌঁছে দিয়ে আয়। এইটা শুনে আমি রেগে যাই। তারপর তাকে আমি হত্যা করে ওই ব্রিজের নিচে ফেলে চলে আসি। আমি জানি এরা
অনেক দূর দূরান্ত থেকে আসে, এদের কোনো পরিচয় হয় না, আইডেন্টিফিকেশন থাকে না। তো আমি আইডিয়া করে নিই পুলিশ এই কেসটা সলভ করতে পারবে না, কিন্তু মনের মধ্যে একটা ভয় ছিল যদি ইনকেস পুলিশ আমাকে ধরে ফেলে। এই কারণে উত্তরপ্রদেশে আমি আবার চলে যাই, সেখানে এক রিলেটিভের বাড়িতে লুকিয়েছিলাম যাতে পুলিশ আমাকে খুঁজে না পায়। আমার প্ল্যান ছিল আমি ওখান থেকে সোজা দক্ষিণের কোনো রাজ্যতে চলে যাব এবং বিন্দাস থাকবো। তো এই ছিল আজকের দুটো ট্রু ক্রাইম ঘটনা। এই রকম রিয়েল লাইফ ট্রু ক্রাইম ঘটনা ইন স্টোরি ফরম্যাটে আপনারা যদি শুনতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো এক ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনার সাথে।